অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই বলেছেন তারেক রহমান। জানাবো নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ বাড়ছে। জানাবো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেট। এবং সর্বশেষ জানাবো ব্যাটারি চালিত রিকশা ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই বলছেন তারেক রহমান। বর্তমান সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের নিত্য প্রয়োজন পূরণ না করতে পারলে সংস্কার কোনো কাজে আসবে না। তারেক রহমান বলেন, বিএনপি মনে করে সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা দরকার। কোনো সরকারই জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কমপক্ষে ৬ জন সাংবাদিক শহীদ হয়েছেন। পলাতক স্বৈরাচারের নির্দেশে কমপক্ষে ২,০০০-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আমাদের সংগঠনের প্রায় ৪০০ নেতাকর্মী এই লড়াইয়ে নিহত হয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অন্যের শত্রু। আমাদের চলমান গণতন্ত্র বাধাগ্রস্ত করতে এই মুহূর্তে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। বিতাড়িত অপশক্তি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ বাড়ছে। দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে। সরকারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন। রাজনৈতিক দলগুলো থেকে ক্রমেই এই বক্তব্য জোরদার হচ্ছে। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি শুরুতে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও এখন দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইছে। সমমনা দলগুলো একই দাবি জানাচ্ছে। জামাতে ইসলামী সংস্কারে গুরুত্ব দিলেও বিলম্বিত নির্বাচন চায় না। পতিত স্বৈরাচার সরকারের সুবিধাভোগীদের অপতৎপরতা, নানামুখী সংকট, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংক্রান্ত পরিস্থিতি দলগুলোর মধ্যে দ্রুত নির্বাচনের তাগিদ বাড়িয়েছে, এমনটি মনে করছেন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দু একটি ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলোর অবস্থানের বদল হয়েছে। যতই সরকারের জনপ্রিয়তা কমতে থাকবে, ততই সরকারের উপর নির্বাচনী চাপ বাড়বে, এটাই স্বাভাবিক। সরকার এখন পর্যন্ত কোনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না, কোনো সম্ভাব্য তারিখ দিচ্ছে না। এটা বিএনপির জন্য একটু হলেও অস্বস্তির কারণ হয়ে গিয়েছে। বিএনপি সহ সমমনা দলগুলো জানতে চায়, নির্বাচনটা কবে দেবে, সেটা ১ বছর হোক, ১.৫ বছর হোক, কিছু একটা তো বলবে। কিন্তু সরকার সেই সম্পর্কে কোনো কথাই বলছে না। এখানে ফাঁক রেখে বিএনপি ও অন্য রাজনৈতিক দলের এরকম মনে হতে পারে যে সরকার হয়তো যতদিন বেশি থাকা যায় ততদিনই থাকতে চায়। এই ধারণাটা দূর করার দায়িত্ব সরকারের। যেহেতু সরকার এটা করছে না, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে চাপ বাড়ছে। তবে সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেই নির্বাচনের দাবিতে সামনে রাজপথে জোরালো ভূমিকা দেখা যেতে পারে বিএনপি সহ মিত্রদের, এমন ধারণা বিশ্লেষকদের। যদিও সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের কাছে, আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগোবে সরকার। বিএনপি মনে করে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্র কাঠামো সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলতে পারে। বিএনপির সঙ্গে সমমনা অন্য রাজনৈতিক দলগুলো সংস্কারের পাশাপাশি নির্বাচনের স্পষ্ট ঘোষণা চায়, কারণ সরকারের পক্ষ থেকে এখনো এই ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি। তাই নির্বাচন নিয়ে সরকার কি ভাবছে, রাজনৈতিক দলগুলোর কাছে তা স্পষ্ট নয়। সরকারের কেউ কেউ ইঙ্গিত দিচ্ছেন আগামী বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। আবার কেউ বলছেন প্রয়োজনীয় সব সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এর মধ্যে দিয়ে নির্বাচন ইস্যুতে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ দেওয়া না হলেও আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবিতে রাজপথে কর্মসূচি নিয়ে সোচ্চার হবে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন সম্পর্কিত সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে পারে। নির্বাচনমুখী সংস্কারকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশনকে ভোটার তালিকা প্রণয়ন সহ নির্বাচনের প্রস্তুতি দিতে হবে। এই জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেওয়া জরুরি। তাতে করে জনগণ বুঝতে পারবে তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছে। এর মধ্যে দিয়ে মানুষ আরও বুঝতে পারবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকারের অধীনে তারা কবে যাচ্ছে। তিনি আরো বলেন, সব সংস্কার কার্যক্রম সমাপ্ত করতে গেলে এই সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে। সেটা তো সম্ভব নয়। এমনটা হলে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা তৈরি হতে পারে। আমরা মনে করি সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন তারা নির্বাচনের দিকে যাচ্ছেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার কার্যক্রম করতে হবে, তবে নির্বাচন কবে হবে এই ব্যাপারে সরকারের একটি রোডম্যাপ দেওয়া উচিত। দেশে বর্তমানে কিছু কিছু সংকট রয়েছে, যেমন অর্থনৈতিক সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে এগুলো কেটে যাবে, বিনিয়োগ আসবে, বাজার স্থিতিশীল হবে, আইন শৃঙ্খলার পরিস্থিতিও উন্নতি ঘটবে। জামায়াতে ইসলামীও সুষ্ঠু নির্বাচন চায়, এক্ষেত্রে সংস্কারকেও তারা গুরুত্ব দিচ্ছে। সামগ্রিকভাবে নির্বাচনই একমাত্র সমাধান বলে ভাবছে দলটি। বিএনপি শরিকরাও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চায়, তারা নির্বাচনের উপর গুরুত্ব দিচ্ছেন। শনিবার মানিকগঞ্জে এক কর্মী সম্মেলনে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দ্রুততম সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সম্পাদন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। সংস্কার না করে যেমন নির্বাচন দেওয়া যাবে না, আবার খুব বেশি বিলম্ব করাও যাবে না, কারণ বিলম্ব করলে ফ্যাসিস্টরা ফিরে আসার পায়তারা করবে। সম্ভব হলে ডিসেম্বরের পরেই নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন। জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি নির্বাচন আয়োজন করা। এজন্য কিছু সংস্কার প্রয়োজন, যাতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হয়। তাই নির্বাচনমুখী সংস্কারকে এখন প্রাধান্য দিতে হবে। রাষ্ট্রের সব সংস্কার করা দীর্ঘ সময়ের ব্যাপার, তাছাড়া মানুষও এখন ভোট দিতে উদ্গ্রীব। তাই সরকারের উচিত দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করা। তিনি আরো বলেন, বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে, সেটা ঠিকই আছে। আমরা মনে করি সরকারের উচিত সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা। এই জন্য নির্বাচন কমিশন গঠন ও প্রশাসন তৈরি করতে হবে। এটা করতে দীর্ঘ সময় লাগার কথা নয়। 12 দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, 3 মাস হলো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এখন অবিলম্বে তাদের নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। দেশবাসীর প্রত্যাশা সরকার নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে, কারণ বিগত 3টি নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত জনগণ এখন ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মনে করেন, নির্বাচনের রোডম্যাপের দাবি যৌক্তিক। সরকারের উপর নির্বাচনী চাপ বাড়ছে, এটাই স্বাভাবিক। সরকারের উচিত একটা নির্বাচনী রোডম্যাপ দেওয়া। না দেওয়ার পেছনে আমি তো কোনো যুক্তি দেখি না। ওনারা সংস্কার করতে চাইছে, করুন, যতগুলো করতে চান কাজ করেন, কিন্তু সবগুলোর জন্য তো একটা টাইম লিমিট থাকবে। আপনি তো অনির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো করতে পারেন না। কাজেই তাদের উচিত একটা রোডম্যাপ দেওয়া, যে আমাদের এটা করতে এতদিন লাগবে, সংস্কারের জন্য এতদিন লাগবে, ভোটার তালিকা করতে এতদিন লাগবে। যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়েছে, এখন যদি রোডম্যাপ ঘোষণা না করা হয়, তাহলে কমিশনের কাজটা কি হবে? তারা বলবে না যে 1 বছরের মধ্যে নির্বাচন করতে চাই বা 2025 সালের মধ্যে নির্বাচন করতে চাই। রোডম্যাপ তো ঘোষণা করতেই হবে, কিন্তু তা করছেন না কেন? তিনি আরো বলেন, আগে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো চাপটা দিত না এই কারণে যে আগে সাধারণ মানুষের মধ্যে এই সরকারের প্রতি এক ধরনের নিরঙ্কুশ একটা আস্থা ও বিশ্বাস ছিল। এটা এখন ধীরে ধীরে কমছে। এই কমার কারণে বিএনপি সহ সমমনারা মনে করছে তারা নির্বাচনের বিষয়ে সরকারকে চাপ দেবে, যাতে করে আগামীতে নির্বাচন দিলে ক্ষমতায় আসতে পারবে। হিসাবটা কিন্তু পরিষ্কার। এখন সরকার যদি ভালোভাবে দেশ চালাতে পারত, সরকারের উপর মানুষের যদি কোনো ক্ষোভ না থাকতো, তাহলে হয়তো এই চাপটা একটা তীব্র হতো না। আরেক রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মনে করেন, একদলীয় শাসনের জাতাকলে নাগরিকদের ন্যায্য দাবি দাওয়াগুলো হাজির করার সুযোগও সীমিত ছিল, যেগুলো সব এখন সামনে আসছে। এর সঙ্গে যোগ হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি, আওয়ামী ষড়যন্ত্র ও নাশকতা। অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত যথেষ্ট সবর ও কৌশলের সঙ্গে 70-এর অধিক আন্দোলন দাবি দেওয়াকে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে পেরেছে, যার জন্য তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। নির্বাচন হলেও এসব সমস্যার আশু সমাধান হবে না, কারণ আইনের শাসন ও সুশাসনের জন্য যেই ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রয়োজন তা দেশে বর্তমানে অনুপস্থিত। তাই প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়া জারি রাখা জরুরি। এদিকে কূটনৈতিক সূত্রগুলো জানায়, অন্তর্বর্তী সরকার কবে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তা নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর আগ্রহ রয়েছে। এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মনে করেন, কূটনীতিক চাপও আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কয়েকটা সাক্ষাৎকার আন্তর্জাতিক মিডিয়ায় আসছে, প্রত্যেকটাতেই দেখবেন একটা প্রশ্ন কমন, সেটা হলো আপনি কবে নির্বাচন দেবেন অথবা আপনারা কতদিন থাকতে চান। এই প্রশ্ন সবার মধ্যে কেন কমন? প্রত্যেকটি দেশের মিডিয়া এই কথাটা জানতে চাইছে কেন? এটা কি একটা চাপ নয়? তবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মনে করেন, নির্বাচন বিষয়ে সারা দুনিয়ার বড় ধরনের চাপ আছে বলে এখন পর্যন্ত মনে হয়নি, কারণ অধ্যাপক ইউনূস নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে তার সংস্কার ও নির্বাচনের পথরেখা পরিষ্কার করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেট।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। একসময় রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু গত 4 মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো, এখন প্রবেশ করা তো দূরের কথা, দুর্গন্ধের সামনে দিয়ে হেঁটে পার হওয়াও যেন দুষ্কর। গুলিস্তানের 10 তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে। পোড়া দেয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। স্টিলের তৈরি নাম ফলকগুলো খুলে ফেলেছেন বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও। পোড়া ভবনটির ভেতর থেকে বিভিন্ন ধরনের মালপত্র খুলে নেওয়া হয়েছে। নিচতলায় এখনো আগুনে পোড়া ছাই, ভাঙা কাঁচ, পোড়া কাঠ ও স্যাঁতসেঁতে পরিবেশ। দ্বিতীয় তলায় ফ্লোরে পানির সঙ্গে মিশে আছে পোড়া কাগজপত্র, বিভিন্ন আসবাবের অংশ। আগুনে পুড়ে যাওয়া কাগজপত্র সহ ভাঙা কাঁচ এখনো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন ধরনের মাদকের বোতল দেখা গেছে প্রতিটি তলায়। জানা যায়, 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না, ফলে মাদক সেবী সহ ছিন্নমূলের অনেকেই সেখানে অবাধ প্রবেশ করেন। কার্যালয়টির নিচতলা পরিণত হয়েছে পাবলিক টয়লেটে। ভবনে অবস্থান করা কয়েক ব্যক্তি জানান, তারা ওই এলাকায় রিকশা চালান। পরিশ্রান্ত হলে ভবনের উপরের কোনো তালায় এসে বিশ্রাম নেন, মাঝে মধ্যে খেলাধুলা করেন। তাদের একজন সোলাইমান বলেন, ভবনটির যাবতীয় আসবাবপত্র চুরি হয়ে গেছে। এখনো ভবনটির বিভিন্ন অংশের রড কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ। কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করে বলেও জানান তিনি। পথচারী শরীফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করছে। এই ভবন থেকে তারা দেশের মানুষের উপর নির্যাতনের নকশা আঁকত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।